ভারতবর্ষতে দেশ, আমার সেখানে মনে হতেই পারে যে আমি যদি এবারে পাস আউট করতে না পারলাম এই রাজ্য থেকে, আমি অন্য রাজ্যে কি চেষ্টা করতে পারি সেটা নিয়ে। কিন্তু তার মানে এই নয় যে আজকে যেভাবে বাংলায় 26,000 টিচারকে যেভাবে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে এটা কোনো রাজ্যে হয়েছে। এটা ইতিহাস তৈরি করে দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, যা কখনো হয়নি। আজকে সেই জন্য এত চোখের জল ফেলতে ফেলতেও আজকে এসএসসি পরীক্ষা দিতে এসছে, আজকে বয়স্ক তারাও এসছে, বলছে আমরা দেখছিলাম টিভিতে যে আমরা এখন পড়াশোনার করার মতন তৈরি করে আসার মতো প্রিপারেশন করার মতো আমাদের সেই বয়স নেই, আমরা একসময় পরীক্ষা নিতাম আর আজকে আমরা পরীক্ষা দিতে এসছি। মানে এর থেকে খারাপ কিছু আর হতে পারে না। যারা প্রতিবাদ করেছিল, সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এই শিক্ষা দুর্নীতি নিয়ে, তাদের মধ্যে অনেকেই আজকে, যেমন রাকেশ, অচিন্তন বা চিন্ময়, এই সমস্ত নামগুলো, তারা আজকে কালো পোশাক পরে পরীক্ষা হলে এসছে প্রতিবাদ জানাতে। নিশ্চয়ই প্রতিবাদ তো করা উচিত। আজকে যেভাবে আজকে মানে পুরোপুরিভাবে 26,000 সংসারকে নষ্ট করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটাই কারণ, নিজেদের চোরের যে ক্যাবিনেট, চোর ডাকাতদের ক্যাবিনেট, তাদের নামগুলোকে বাঁচানোর জন্য। কারণ তারাই তো ঘুষ নিয়ে টাকা নিয়ে আজকে তাদেরকে পাশ করিয়েছে এবং তারা সেই জন্য মানে সাদা খাতা জমা দিয়ে তারা শিক্ষার্থী হয়েছে। আজকে সেই জন্য কাদের কাছে টাকাগুলো গেছে সেই নামগুলো যেন সামনে না আসে ভোটের আগে, সেই জন্যই আজকে এই গন্ডগোলটা, এই রকম একটা পরিবেশ সৃষ্টি করেছেন, ভয়ঙ্কর পরিবেশ। যারা প্রকৃতির যোগ্য, চাকরি পেয়েছিল কিন্তু চাকরি হারাতে হলো দুর্নীতির জন্য, তারা যখন চাকরি পেয়েছিল তাদের জীবন ছিল একরকম, আজকে একরকম। কেউ বাড়ির লোন দিচ্ছে, কেউ মা বাবা ট্রিটমেন্ট করাচ্ছে, এমনকি কেউ কেউ সন্তান কোলে নিয়েও পরীক্ষা দিতে এসেছিল। এবং তাদের সামনে এখন একটাই কথা, যে জীবনটা দাঁড়িয়ে আছে সুতোর উপরে, শুধুমাত্র এই দুর্নীতির জন্য। সত্যি আজকে যেগুলো চিত্রগুলো দেখছিলাম ভয়ঙ্কর লাগছিল। কেউ অন্তঃসত্ত্বা অবস্থায় এসছে দেখছিলাম, এবং সে একটা সময় 2016-তে পাশ করেছিল এবং তার 1 নম্বরে নাম ছিল প্যানেলে, আজকে তাকেও পরীক্ষা দিতে আসতে হয়েছে। এবং একজন শিক্ষক ছিলেন, তিনি পরীক্ষা নিতেন সবাই, আজকে তিনিও পরীক্ষা দিতে এসেছেন। তিনি বলছেন আমার আজকে প্রিপারেশন করার মতো, পরীক্ষায় প্রিপারেশন করার মতো আমার আজকে বয়স নেই। তাহলে ভেবে দেখুন, যারা সত্যিকারের, যারা নিজেদের মানে ট্যালেন্ট থেকে আজকে চাকরি পেয়েছিল, আজকে তাদেরকেও আবার মানে জীবনটা নষ্ট করে তাদেরকেও আবার নতুন করে পরীক্ষার জন্য বসতে হচ্ছে। মানে সেটা সবার পক্ষে সবসময় সম্ভব না, সেটা একবারই হতে পারে যখন তারা পরীক্ষায় বসে পাশ করেছিল, সেটা তার সবসময় সম্ভব না। এই যে 8-9 বছর ধরে টানা পরীক্ষা হলো না, চাকরি হলো না কারো, এই দায়টা কার? দেখুন, পুরোপুরি দায় পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওপর। যেভাবে পুরো মানে তৃণমূল সরকারের যে মুখ্যমন্ত্রী এবং তার প্যানেল, তার গ্রুপ, নেতা মন্ত্রীরা, শিক্ষামন্ত্রীরা যেভাবে এটাকে ধামাচাপা দিয়ে এবং মানে পুরো সিস্টেমটাকে একদম নষ্ট করে ফেললো, সম্পূর্ণ দায়িত্ব তাদেরই নিতে হবে এবং এর ফল তাকে ভুগতে হবে 2026-এ। যারা ফ্রেশার্স এবারে প্রথম পরীক্ষায় বসলো, তারাও আতঙ্কিত। তারা বলছে যে কি হবে আমরা নিজেরাও জানি না। কেউ বলছে ভগবান জানে, কেউ বলছে দিদি জানে, কেউ বলছে দিনের শেষে আমরা আশঙ্কা নিয়ে বাড়ি ফিরে গেলাম। হ্যাঁ, এটাই হবে, এটাই অবস্থা। আমরা পশ্চিমবঙ্গে বসবাসকারী যারা রয়েছেন তারা কাল কী হবে কেউ জানে না, কারণ এই সরকারকে কেউ চাইছে না। ভোটটা আসতে দিন, সবাই তার জবাব ইভিএম বাটন দেবে। আশফাকুল্লাহ নাইয়া, যে প্রতিবাদী ডাক্তার আরজি করের ঘটনা, তাকে আজকে ডেকে পাঠিয়ে জেরা করা হয়েছে। শুধু একা নয়, সেই সময় আরজি করের ঘটনায় যে সমস্ত চিকিৎসক যারা আন্দোলনের সামনে সারিতে ছিল, পুলিশ তাদের এখন ডেকে পাঠাচ্ছে, জেরা করছে, অভিযোগ ওদের যে আমাদের ডেকে হয়রান করছে, প্রতিবাদ করেছিল। হ্যাঁ, এটা তো হবেই, কারণ যারা যারা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, সরকার প্রত্যেকটা নাম তার লিস্টে রেখে দিয়েছে এবং তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায়, তাকে ট্রান্সফার করে কিভাবে অসুবিধায় ফেলা যায়, তাদের চাকরি কিভাবে খেয়ে নেওয়া যায়, তাদের এটা চলবে। এটা তো আগেও সিপিএমের সরকার করেছে 34 বছরে, তারই প্রতিফলন তৃণমূলের সরকার, এবং তৃণমূলের সরকার সেটা আরও বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যে মুখ খুলবে তার এরকম অবস্থা হবে, এরকমই একটা মানে হুইপ জারি করা আছে। সৌগত রায় বলেছেন যে শিক্ষক নিয়োগ নিয়ে গন্ডগোলটা দুর্ভাগ্যজনক, কিন্তু একটা জিনিস মনে করি যে শিক্ষার মান কমে গেছে। আগের থেকে এখন ভালো শিক্ষক আসছে, কিন্তু শিক্ষা ব্যবস্থায় কোনো ভিশন নেই, তার জন্যে আগের মতো পরিস্থিতি নেই, এখন মান কমছে। সবাই জানে, ওনারা নিজেরাও স্বীকার করছেন। সৌগতবাবু সিনিয়র মানুষ, উনি স্বীকার করছেন
এটাই সবচেয়ে বড় কথা। সবাই জানে শিক্ষার এখানে কিচ্ছু নেই। আজকে সাদা খাতা জমা দিয়েও সে শিক্ষার্থী হচ্ছে, আর যারা ভালোভাবে মানে পড়াশোনা করে যারা পাশ করেছে তারাও তাদেরকেও আবার পরীক্ষায় বসতে হচ্ছে। তৃণমূল আজকে বলেছে যে গোটা দিন ধরে পরীক্ষা তো হলো, কিন্তু কোথাও কিন্তু অভিযোগ ওঠেনি, কোথাও কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেনি, নির্বিঘ্নে সবকিছু সম্পন্ন হয়েছে। আপনারা কি বলবেন? দেখুন, মানুষ মানে এই সরকারে বিধ্বস্ত হয়ে গেছে। মানুষ নিজেদের ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছে। কারণ এই সরকার যতদিন থাকবে মানুষ জানে তাদের হাতে কিছু নেই, কোনো কিছুর দাম নেই। তাই জন্য তারা বিপদে পড়ে যেটা এখন সামনে আসছে সেটাকেই ফেস করছে। এরকম ভাবার নেই যে তারা বসে আছে নির্বিঘ্নে। এইবারের যে পরীক্ষার প্রশ্নপত্র হয়েছে সেটা তো অনেক জায়গায় শোনা যাচ্ছে, আমাদের শুভেন্দুবাবুও বলেছেন যে প্রশ্নপত্র বিক্রি হয়েছে। দেখুন কি হয় সামনে। অভয়ের বাবা মা একটা স্লোগান দিয়েছে, সেটা হচ্ছে সিবিআই কাজ না করলে পয়সা পায় আর কাজ করলে ঘুষ পায়। এটাই এখন সিবিআই সম্পর্কে অভয়ের বাবা মার স্লোগান। ওরা একই সঙ্গে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুরোটার জন্য দায়ী, এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। আর পাশাপাশি পৃথিবীর 136টা দেশে আগামী 8 তারিখ একই সঙ্গে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে। দেখুন, ওনার পরিবারের সাথে রয়েছে, ওনার পরিবারের সাথে যেটা হয়েছে সেটা কেউই মেনে নিতে পারে না। আমরা ভালোভাবে জানি যে সিবিআইকে দেওয়ার আগে পুরোপুরিভাবে প্রমাণপত্র সব যা যা ছিল এভিডেন্স সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এবং সিবিআই কখনো কলকাতা পুলিশের সাহায্য ছাড়া তাদের কখনো তদন্ত করা সম্ভবই নয়। এই জন্য সিবিআই যতদূর সম্ভব তারা এগোতে পেরেছে, কারণ তার আগে তারা কোনো কিছুই কলকাতা পুলিশ রাখেনি। সুতরাং তার মা বাবার যে মনক্ষুণ্ণতা, অভিমান হওয়াটা খুব স্বাভাবিক রয়েছে। কিন্তু মানুষ কিন্তু এটা মনের মধ্যে ঢুকে গেছে যে একজন ডাক্তার মেয়ের যদি এইরকম পরিস্থিতি হয় তবে সাধারণ মেয়ের কী হবে। এই মেসেজটা কিন্তু গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে এই পুরো ডাক্তারের এই অভয়া কেস, আরজিকর কেসটাকে পুরোপুরিভাবে ধামাচাপা দিয়ে। কিন্তু সিবিআই নিয়ে ওদের যে মনোভাব, কারণ সিবিআই তো তাদেরকে ভুল বোঝানো হয়েছে তার বাবা মাকে। কারণ সিবিআই যতক্ষণ না কলকাতা পুলিশের যদি সেগুলো এভিডেন্সগুলোকেই ডেন্ট করে দেয় তো সিবিআই তদন্তটা করবে কোত্থেকে? তাদেরকে তো দোষ দেওয়া যায় না, তাদেরকে ভুল বোঝানো হয়েছে। বলছি আজকে কুণাল ঘোষ ওই ধর্মতলা মঞ্চের চিকিৎসকদের সংগঠন ছিল তৃণমূলের, সেখানে বলেছে আরজিকরের ঘটনা আমরা পার হয়ে এসেছি, দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু এটা নিয়ে রাজনীতি করা হয়েছে। আর রাজনীতি করেছে কারা? রাজনীতি করেছে বিজেপি, সিপিএম আর নকশালরা। মানুষ তো নামবেই, মানুষ তো ছেড়ে দেবে না। যেভাবে মানুষ মানে রাজনীতির ওপরে উঠে যেমন লাখ লাখ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল, আলাদা করে বিজেপি বা কংগ্রেস বা সিপিএমকে দোষ দিয়ে কোনো লাভ নেই। মানুষ নেমেছিল প্রতিবাদ করতে এবং মানুষ তার বিচার পায়নি। এটুকু একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলতে পারি। হরিদেবপুরের জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ, তরুণীর অভিযোগ হরিদেবপুর থানায় তদন্ত পুলিশ শুরু করেছে। 2 অভিযুক্ত বেপাত্তা। শহরের মধ্যে ফের গণধর্ষণ, জন্মদিনের পার্টিতে নিয়ে গিয়ে এই ঘটনা। দেখুন, এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সবচেয়ে বেশি সবাই ভরসা করেছিল ওনাকে যে মহিলা মুখ্যমন্ত্রী হলে মহিলাদের উপর অত্যাচার অনেক কমবে, 34 বছরের সিপিএমের শাসন থেকে বাঁচতে গেলে। আজকে উল্টো হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই সবচেয়ে বেশি মহিলারা পীড়িত, অত্যাচারিত হয়েছে এবং সবচেয়ে বেশি মহিলাদেরকে ধর্ষণ করে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে এবং গণধর্ষণও বাদ যায় না। খোদ কলকাতার মতো জায়গায় আরজিকর কেস, খোদ কলকাতার মতো জায়গায় আজকে যেভাবে এইসব জিনিস আপনার ল কলেজেও কদিন আগে শুনেছেন যেভাবে বেড়েছে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার 1200 থেকে 1500 টাকা দিতে পারেন, কিন্তু লক্ষ্মীর সম্মান উনি রাখতে ব্যর্থ হয়েছে। সন্দেশখালীর আজ বর্ধমানে দেখা গেল দিনের পর দিন মহিলাকে ডেকে নির্যাতনের অভিযোগ। তৃণমূলের কার্যালয় লাগোয়া এক অফিসের ঘটনা। রশিদপুরের ঘটনা বর্ধমানে 3 তৃণমূল কর্মী ধরা পড়েছে। মহিলাদের পার্টি অফিসের পাশে ডেকে নিয়ে তাদের শারীরিক নির্যাতনের অভিযোগ। দেখুন, সন্দেশখালীর সময়তেই আমরা বলেছিলাম এরকম সন্দেশখালীর শেখ শাহজাহান পশ্চিমবাংলায় অনেক জায়গায় কোনায় কোনায় ছড়িয়ে আছে, কিন্তু তাদেরকে ধরবে কে, তাদের শনাক্ত করবে কে? মানে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে তারা বহাল তবিয়তে আছে। বর্ধমান কেন, আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা আছে যে সন্দেশখালীর মতো, শেখ শাহজাহানের মতন মহিলাদের দিনের পর দিন বাড়িতে ডেকে তাদেরকে অত্যাচারিত করা হয়। মগরাহাটে আবাস যোজনায় কাটমানির অভিযোগ, সেখানে অসম্পূর্ণ ঘর এবং
এই মুহূর্তে ঝুপড়িতে ঘর কাটা, ঝুপড়িতে দিন কাটাচ্ছে না বিধবা বৃদ্ধা। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের, যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করছে। কাটমানি নিয়ে আবাস যোজনায় কাটমানি নিয়েছেন এবং যার ঘর পাওয়ার কথা বৃদ্ধা, সে ঝুপড়িতে আছে। এটা তো পরিষ্কার রয়েছেই, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের যাদের গরিব মানুষদের ঘরের জন্য যাদের আবেদনপত্র জমা নেওয়ার কথা তারা আজকে ঘর পায়নি। তৃণমূলের নেতা, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, দেখবেন তাদের আত্মীয় স্বজন, বাবা, কাকা, জ্যাঠা সবাই ঘর পেয়েছে। এবং যাদের যাদের কাছ থেকে ঘর দেওয়া তাদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে, তাদের কাছ থেকে 10,000 15,000 করে ঘুষ নেওয়া হয়েছে। এবং এইভাবেই প্রধানমন্ত্রী আবাস যোজনাকে পুরোপুরিভাবে ধ্বংস করা হয়েছে। যাদের পাওয়ার কথা ছিল তারা পায়নি। মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী যে কথা বললেন, স্বাধীনতার মাদ্রাসা নিয়ে বলছেন বিরোধীদের কণ্ঠরোধে গলায় অ্যাসিড ঢালা নিদান। এরা ভাষা নিয়ে কথা বলে, এরা বাংলা ভাষার অস্মিতা নিয়ে কথা বলে, আর তাদের বিধায়করা এই ধরনের কথা বলছে একজন বিধায়কের বিরুদ্ধে। তারা অ্যাসিডের কথা বলছে, অ্যাসিড, গলার মধ্যে অ্যাসিড দিয়ে দেওয়া হবে। তাহলে ভেবে দেখুন এরা কোথা থেকে এসছে, এদের পরিচয়টা জানা উচিত। এইভাবে আস্তে আস্তে এরা ঢুকে পুরো দেশটাকে, পুরো বাংলাটাকে এরা নষ্ট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্টিকরণ রাজনীতির জন্য এদের সঙ্গে কোনোদিন কিছু বলবে না, কারণ আগামী 2026-এ ভোট আছে, এদের কোনোদিন কোনো শাস্তি হবে না। এই রবীন্দ্রনাথের ছবি জ্বালানো আছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ ছবি জ্বালানোর পাশাপাশি কালিয়াচকে ঘটনা করেছে, রবীন্দ্রনাথের ছবি জ্বালিয়ে দিয়েছে তৃণমূল। এবারে ভাবতে অবাক লাগে যে বাংলার মুখ্যমন্ত্রী বাঙালি অস্মিতাকে নিয়ে আন্দোলন করছেন দিনের পর দিন, আর যিনি বিশ্বগুরু আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে তাকেই তার রাজ্যের ছাত্ররা রবীন্দ্রনাথ ঠাকুরকেই চেনে না। প্রধানমন্ত্রীর সঙ্গে, হোম মিনিস্টারের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও তারা পড়াচ্ছে। ভেবে দেখুন শিক্ষা ব্যবস্থাটা কোথায় গেছে। এই জায়গায় তারা পৌঁছে গেছে, কলেজে পড়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে কখনো দেখেইনি, তারা শোনেইনি না। আর বাংলাদেশে যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি কালি ছেটানো হয়েছিল, মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের নামগুলোই বই থেকে বাদ দিয়ে দেওয়া কথা বলা যাচ্ছে, সেই প্রভাবটাই আবার এসে এখানে পড়ছে। এভাবে বাংলাদেশের থেকে আস্তে আস্তে করে মানুষ, বাংলাদেশি রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশিরা এখানে ঢুকছে, আর তাদের সংস্কৃতি, তাদের অসভ্যতাগুলো আমাদের এই জায়গায় ঢুকছে। সেই জন্য আজকে এরকম অবস্থা হয়েছে। আর বেশি দূর নেই, যদি এই সরকার থাকে তাহলে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর কেন, আমাদের বাংলার যে অস্মিতার যে সংস্কৃতি, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, তাদেরও দেখবেন ছবি তারা পড়াবে, কারণ তাদের সম্বন্ধে কোনো শিক্ষাদান নেই। তারা হাতে বোমা বন্দুক নিয়েই লড়াই করতেই অভ্যস্ত, সেটাই তাদের শিক্ষা, আর তাদের কাছে কোনো শিক্ষা নেই। বাংলায় অনুপ্রবেশ নিয়ে সরব এবার আরএসএস। দেখুন, মানুষ অনেক আগে থেকেই জানে, এবং আজকে আরএসএস তারা স্টেটমেন্ট দিচ্ছে, এটা তার বুঝতেই পারছেন আপনারা যে এই সারা ভারতবর্ষে এই যে অবৈধ অনুপ্রবেশকারীরা বলুন, যারা রোহিঙ্গারা আসছে, একমাত্র তার পথ হচ্ছে এই বাংলা। এই বাংলাকে যদি আমরা ঠিকঠাক মতো রুখতে না পারি অনুপ্রবেশকারীদের, তাহলে এটা আগামী দিনে ভয়ঙ্কর হবে। আগামী 5-6 বছরের মধ্যে আমাদের দেশের মধ্যে এরা ছেয়ে যাবে পুরো। অন্যান্য জায়গায় তো এই রোহিঙ্গাদেরকে, বাংলাদেশিদেরকে ধরে ধরে তাদেরকে শনাক্তকরণ করা হচ্ছে, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ডার দিয়ে। কিন্তু পশ্চিমবাংলায় কি হবে? আজকে দিল্লিতে যারা রোহিঙ্গারা ছিল, গুরগাঁওতে যারা ছিল, তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে জায়গা দিয়েছে কারা? এই পশ্চিমবাংলার সরকার। কিন্তু পশ্চিমবাংলা থেকে আমাদের এই যারা আমরা পশ্চিমবাংলার নাগরিক, যারা আমরা বাংলার নাগরিক আছি, যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, কেউ হিন্দি ভাষায় কথা বলে, কেউ গুজরাটি ভাষায় কথা বলে, কিন্তু সেখানে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা এসে আমাদের জায়গা নিচ্ছে, আমাদের খাবার খাচ্ছে, আমাদের সব জায়গাতে তারা ভাগ বসাচ্ছে। তো সেটাকে একটা ভয়ঙ্কর সিচুয়েশন, এবং এই জায়গাটাকে আমাদেরকে ঠিক করতে হবে। পুরো দেশের উচিত, পুরো দেশের সবাই এই আমাদের বাংলার দিকে, পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আছে। তাই এই বাংলাকে যদি রক্ষা করতে পারি, তাহলেই আমাদের পুরো দেশ রক্ষা হবে। দিদি, এসএসসি নিয়ে আমার দুটো প্রশ্ন। সেটা হচ্ছে সুরেন্দ্রবাবু বা আপনারা বা শরীরবাবু বা বিরোধী দল বারবার এসএসসি নিয়ে আন্দোলন করে যারা যোগ্য, যারা সম্ভবত যোগ্য, তাদের পরীক্ষায় যাতে বসতে না, তার জন্য বিজেপি করবে। ওই চেষ্টা করে যে বিজেপিবাবু বা আপনারা, কিন্তু শেষমেশ যোগ্য অযোগ্য সবাইকেই শেষমেশ পরীক্ষায় বসতে হবে। রাজনৈতিকভাবে ব্যর্থতা বিজেপি বা অন্য রাজ্যগুলো, দেখুন, এনারা তো
মানে পুরোটাই তো সুপ্রিম কোর্টের আন্ডারে চলে গেছে, এবং সুপ্রিম কোর্ট যে আদেশটা দিয়েছে সেটা তো মানতেই হবে। কিন্তু আমাদের খারাপ লাগছে যে আমরা মানে আজকে আমাদের হাতে কিছু নেই, আমরা চাইলেও আমরা কিছু করতে পারছি না। মানে এই পুরো জিনিসটাকে পুরো ধ্বংস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, একসঙ্গে যোগ্য অযোগ্যকে মিলিয়ে দিয়েছে বলে আজকে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যে এটুকু বলতে পারি, আমাদের সরকার আগামী দিনে এলে এই ধরনের পরিস্থিতি যাতে কোনো সময় তৈরি না হয় এবং যারা এরকম করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, সেটা আমরা চাইব। দ্বিতীয় প্রশ্ন, এসএসসি সূত্র থেকে বলা হচ্ছে প্রায় 31,000 বিহার, রাজস্থান বা ইউপি থেকে পরীক্ষা দিতে এসছে। আমি কিন্তু প্রথমেই বললাম যে ভারতীয় নাগরিক পরীক্ষা দিতে পারে, কিন্তু প্রত্যেককেই এখানকার ব্যবস্থাপনা নিয়ে খুশি, সেটা যে কোনো কারণে হোক তারা সেখানে পাইনি। 2019 সালে পিসিতে লাস্ট পরীক্ষা হয়েছে, এই ধরনের পরীক্ষা। তো এখানে যে ব্যবস্থাপনা এসএসসি বা সরকার করেছে তাতে তারা হ্যাঁ, দেখুন তারা অন্য জায়গায় তাদের সাথে কী হয়েছে সেটা তো জানি না, কিন্তু এইরকম ভয়ঙ্কর ঘটনা যেভাবে পশ্চিমবঙ্গে হয়ে গেছে সেটা আর অন্য কোনো জায়গায় হয়নি, সেটা ইতিহাস বলছে। 26,000 চাকরি চলে যাওয়া এটা আমাদের কাছে একটা সবচেয়ে বড় কালো দিন, আমাদের ইতিহাসে থাকবে, এবং সেটা করেছে দায়ীকে তৃণমূল সরকার। এবং অন্যান্য দেশের অন্যান্য রাজ্যের নাগরিকদের তারা আসতেই পারে, আমি যদি মনে করি আমরা অন্য জায়গায় পরীক্ষা দেবো আমরা দিতেই পারি, আমরা চুজ করতেই পারি, আসতেই পারি। সুতরাং এটা নিয়ে আমার কিছু বলার নেই।